হাঙর নদী গ্রেনেড, সেলিনা হোসেন, পর্ব ৩। পরদিন বুড়িকে নিয়ে রওনা হয় গফুর। পথের কষ্ট বুড়ির কাছে কোনো কষ্ট বলেই মনে হয় না। গফুরের মনে হয় ওর ভেতর এখন একটা দৈব শক্তি সঞ্চারিত হয়েছে, সব কষ্ট উপেক্ষা করার জীবন কাঠি পেয়েছে। গরুর গাড়ির দুলুনির সঙ্গে ভাবনা মিলিয়ে চুপচাপ বসে থাকে বুড়ি। পথের দিকে দুচোখ মেলে রাখে। হলদি গাঁর বাইরে এই প্রথম ওর যাত্রা। গাঁর বাইরে গাঁ আছে, মাঠের বাইরে মাঠ। সেই মাঠের উপর দিয়ে দৃষ্টি চালালে কোথাও আটকায় না। পথের বাঁকে নতুন পথ বেরিয়ে যায়। সে পথ কত নাম না জানা দিকে চলে গেছে। ও কেবল অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। গাঁর বাইরে গায়ের রূপ বদলে যায়। পরিচিত গাছগাছালি, একই ধরনের ঘরবাড়ি, তবুও বুড়ির মনে হয় সব গাছের রং আলাদা, সব ঘরের আদল আলাদা। কোনো কিছু চিনতে পারছে না ও। বুড়ি বুক ভরে এই অচেনা জায়গায় শ্বাস নেয়। গন্ধেও পরিচিত হলদি কাঁটা কোথাও আর খুঁজে পাচ্ছে না ও। বুক ভরে যায়, ও একটা নতুন জায়গায় আসতে পেরেছে। এই আনন্দকে সম্বল করে ও কৈশোরে ফিরে যায়। ক্রমেই শ্রীনাইল ধাম এগিয়ে আসে। গরুর গাড়ির রাস্তা একসময় শেষ হয়। মাঠের আল ধরে পায়ে হাঁটা পথ। ক্লান্তি নেই বুড়ির। ধান কাটা হয়ে গেছে, ন্যাড়া মাঠ ধুধু করে। হাঁটতে ভালো লাগছে ওর। ছোটবেলায় এমনি মাঠে মাঠে কত ঘুরে বেরিয়েছে। নাড়ার আগুন জ্বালিয়ে ছোট হাঁড়িতে রস জাল দিয়েছে, মিষ্টি আলু পুড়িয়ে খেয়েছে। শৈশব আর কৈশোর বুড়ির জীবনের লুকোনো গুহার মণিমাণিক্য। মাঝে মাঝে সে গুহার দরজা খুলে সেই চাকচিক্য নাড়াচাড়া করে। স্বপ্নের ঘোরে পথ চলতে গিয়ে হোঁচট খায় বুড়ি। পেছন থেকে ধরে ফেলে গফুর। একটু দেখে শুনে হাঁটতে হয় তো। ভীষণ লজ্জা পায় ও। কেমন করে যে হয়ে গেল। বুড়ি এক মনে মানুষের পথ চলা দেখে এগিয়ে চলে। যতই শ্রীনাইল ধাম এগিয়ে আসে ততই মানুষের সংখ্যা বাড়তে থাকে। কালো কালো মাথা অগণিত হয়ে ওঠে। দূরে মেলার ঘরের চালা দেখা যায়। একটা মৃদু গুঞ্জনও ভেসে আসে। ধান ক্ষেতের আল ছাড়িয়ে বুড়ি সমতলে এসে ওঠে। খালি পা ধুলি ধূসরিত হয়ে যায়। গফুর ওকে পেছন থেকে ডাক দেয়, আস্তে চল বুড়ি। বুড়ি আবার লজ্জা পায়, চলার গতি কমিয়ে দেয়। বুড়ো নিমের চিরল পাতায় ওর স্বপ্ন রঙিন মনের পট আঁকা হয়ে যায়। ও আবেগে কাপড়ের পুটলিটা বুকের কাছে চেপে ধরে। ধামে গিয়ে ভক্তি ভরে বাবার নামে মানত করে নিম গাছে পুটলি বাঁধে। ধুলো মাখে সারা শরীরে, তবে অন্য সব নারী পুরুষের মতো মাটিতে গড়াগড়ি দেয় না। ভীষণ সংকোচ লাগে ওর। কিছুতেই নিজের সঙ্গে পেরে ওঠে না। নিজের মনকে কয়েকবার শাসন করে, মনে মনে বলে বিশ্বাসে ফুটো রাখতে নেই। তবুও হয় না। নিঃশব্দে ধুলো মেখে উঠে আসে। গফুরকে বলে, আমি যে গড়াগড়ি করলাম না, ফল পাবো তো? গফুর হেসে ওর আশঙ্কা উড়িয়ে দেয়। ওতে কিছু হয় না, বিশ্বাসটাই আসল। তুই যেমন কেশা বাবাকে ধ্যান জ্ঞান করেছিস, ওতেই হবে। গফুরের কথায় বুড়ি আশ্বস্ত হয়। গফুর এখানে এসে মাতামাতি করেনি, কোনো কথাও বলেনি। বুড়ির বিশ্বাস ভক্তিকে উপেক্ষা করে অবহেলায় উড়িয়ে দিতে পারেনি। যদিও নিজের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের কোনো ভিত্তি খুঁজে পাচ্ছিল না। বিশ্বাসের চাইতে যুক্তি প্রবল হয়ে উঠলে নিজের মধ্যে গুটিয়ে যায়ও। গফুর মনে মনে বুড়ির জন্য আপোষ করে। কেশা বাবার ধামে মানত করার পর হালকা হয়ে যায় বুড়ির মন। গফুরের সঙ্গে ঘুরে ঘুরে মেলা দেখে। মাটির পুতুল, কাঠের খেলনা, কাগজের পাখি, রকমারি খাবার, আরও কত কি নিয়ে বসে আছে। সলিম কলিমের জন্যে কাঠের ঘোড়া আর হাতি কেনে, মাটির পাখিও নেয়। কলিমের বায়না ছিল বাঁশি। বুড়ি কেনে হাত ভর্তি কাচের চুড়ি, নাকের নোলক, কানফুল। খুশির অন্ত নেই ওর। গফুরের দিকে তাকিয়ে বলে, তুমি কি নেবে? আমি আর কি নেব? তুমি একটা গামছা নাও আর একটা খোলই। খোলই দিয়ে কি হবে? তুই তো আর মাছ ধরতে যাস না। এই জন্যই তো নেবে। আমি গেলে তো আর মাছ ধরা হয় না, শূন্য খোলই ঘরে ফেরে। তাই তো, ঠিক বলেছিস। তবু শূন্য খোলই আমার জন্য ভালোই ছিল বুড়ি। বুড়ি গফুরের চোখে এক পলক দৃষ্টি ফেলে অন্যদিকে মুখ ফেরায়। গফুরের কণ্ঠে ওর মন ছুঁয়ে যায়।
তারপর দুজনে মিলে গামছা আর খোলই কেনে। ঘুরতে ঘুরতে দেখে বিরাট এক কড়ই গাছের নিচে নিতা আর চরণদাস দলবল নিয়ে আসর জমিয়ে তুলেছে। বুড়ি থমকে দাঁড়ায়। কত আবেশ ভরে গান গাইছে নিতা, চোখ দুটো বোঝা। টুংটাং দোতরা বাজায় চরণদাস। বুড়ির মনে হয় এ নিতা সইকেও চেনে না। সেই পরিহাস প্রিয় চটুল নিতা এ নয়। ও এখন অন্য জগতের বাসিন্দা। এ জগৎ বুড়ির একদম অপরিচিত। এ জগতের মর্ম ও বোঝে না। হঠাৎ মনে হয় কেশা বাবার ধ্যানে নিতাকেই মানায়। বুড়ি এখানে বড্ড বেমানান। নিতার মতো সব ভুলে ডুবে যাওয়া মন বুড়ি কোথায় পাবে? নিতার কাছে ছুটে যেতে ইচ্ছে করে। বলবে, সই তোর মতো আমাকে করে নে, নইলে আমার মনের আশা বোধ হয় পুরবে না। গফুর ওর হাত ধরে টানে, চল, বেলা পড়ে যাবে। বুড়ি মন্ত্রমুগ্ধের মতো বলে, নিতা, ও এখন তোকে চিনবে না, দেখছিস না ধ্যানে রয়েছে। ধ্যান বুঝি? গান গাইছে তো। ওই একই কথা, ওদের গানই ধ্যান। তাই তো, বুড়ি এতক্ষণে বুঝতে পারে ওই গানই নিতার একমাত্র অবলম্বন। অত লোকের মাঝ থেকে নিতাকে ডাকা সম্ভব হয় না। বুড়ি গফুরের সঙ্গে চলে আসে। দোতরার টুংটাং ধ্বনি ওর মনটাকে নরম করে রাখে। নিতার নির্লিপ্ত মুখটা ছবি হয়ে আটকে থাকে মনের পটে। মনে মনে বলে, নিতার বিশ্বাস, নমিতার বিশ্বাস আমার জীবনকে ভরিয়ে তুলুক। সারাদিন মেলায় ঘোরাঘুরি করে বুড়ির মনে হয় একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। মুক্ত ছন্দ বিহঙ্গের মতো এমন করে কোনোদিন বুড়ি নিজেকে একান্ত আপন করে পায়নি। বুড়ির নিজস্ব কতগুলো মুহূর্ত ছিল। এক একটা দিন তো ওর কাছে স্বপ্নের মতো। তাই মনে হয় আজকের এই দিনটি ওর একলার, শুধু ওর নিজের, আর কারো না, আর কোনো লোকের নয়। পৌষ মেলার শত শত নারী পুরুষের অন্তরে বুড়ি কেবল নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। শুকনো ধুলো ওড়া দিন, সঙ্গে সঙ্গে উত্তরে বাতাসের কনকনে স্পর্শ, মেলার হইচই, কোনো কিছুই বুড়িকে ক্লান্ত করে না। ক্লান্ত হয় গফুর। ধুলোয় চোখ মুখ ঝাঁঝা করে, কাশতে কাশতে গলা চিরে যায়। তাছাড়া এত লোকের ঠেলাঠেলিতে ও আরও বিরক্ত হয়ে ওঠে। শীতের মিষ্টি আমেজময় রোদও আজ কেমন পানসে ঠেকে। মেজাজ তেতে উঠলে গফুরের শরীরের ভেতরটা রি রি করে। তবু বুড়ির অনাবিল আনন্দঘন উজ্জ্বল মুখাবয়ব গফুরকে বিমুগ্ধ করে। অনেকদিন পর বুড়ি যেন কৈশোরের লাবণ্য ফিরে পেয়েছে। আর সে কারণেই গফুর ওর মেজাজের ঘোড়াটার লাগাম টেনে রাখে। ভেবে অবাক হয় এমন তেজ বুড়ি কোথায় পেল। গফুর কেন জোর করেও এই তেজ ধরে রাখতে পারছে না? কেন বারবার মনের সুতো ছিঁড়ে যায়? ওগো, তুমি কি ভাবো? কিছু না রে বুড়ি, চল ফিরে যাই। এখনো তো বেলা পড়েনি। বুড়ির কণ্ঠে আপত্তি। ছোট দিনের বেলা, ফিরতে আধার নামবে। নামুক। বুড়ি ঘাড় পাকা করে সোজা হয়ে দাঁড়ায়। গফুর হেসে ফেলে, ঠিক আছে, চল ভাত খাই। রাস্তার পাশে বেড়ায় ঘেরা ছোট এক হোটেলে ঢুকে ভাত খায় দুজনে। তারপরই ঘুম পায় গফুরের। কিন্তু বুড়ির বায়না ম্যাজিক দেখবে। অগত্যা ম্যাজিকের জন্য বসতে হয় গফুরকে। গাছের গুড়িতে হেলান দিয়ে বসার সঙ্গে সঙ্গে ঝিমিয়ে আসে শরীর। মাঝে মাঝে বুড়ির ছেলে মানুষই হাততালি ওকে সচকিত করে তোলে কেবল। ফেরার পথে বুড়ির চোখে ঝিলমিল করে আলোর নাচন। আলের উপর দিয়ে হাঁটা পথটুকু লাফিয়ে লাফিয়ে পেরিয়ে যায়। বারবার পেছনে পড়ে যায় গফুর। এত ক্লান্ত ও বুঝি আর কোনোদিন হয়নি। মাঠ পেরিয়ে গরুর গাড়িতে ওঠার পর হাঁফ ছেড়ে বাঁচে। গাড়ির ক্যাচর ক্যাচর শব্দের সঙ্গে শীতের রুক্ষ দিন বারবার হতাশ করে দিচ্ছিল গফুরকে। বুকের ভেতর স্বপ্নের নীল পাখিটা আর গান গায় না। গফুরের মনে হয় কি যেন এখানে রেখে যাচ্ছে। শ্রীনাইল ধাম ওর সমস্ত সুখটুকু কেড়ে রেখে ওকে দেউলে করে দিয়েছে। এখন বুড়ির দিকে তাকাতে ভয় হচ্ছে ওর। যদি ব্যর্থ হয় দিন গোনার প্রহর, তাহলে সেই নিরুত্তাপ জীবনহীন বুড়িকে নিয়ে ঘর করবে কেমন করেও? একটা আতঙ্ক বুকে তীরের মতো বিঁধে থাকে। কোনো ক্রমেই তাকে আর টেনে বের করা যায় না। গফুর উদাসী দৃষ্টি মেলে রাখে রুক্ষ মাটি, শুকনো গাছ, হলদে পাতা, বিবর্ণ ঘাসের বুকে। গরুর গাড়ির প্রাণহীন পথ চলা বুড়ির আশাহীন ভবিষ্যতের মতো। বুড়িকে বুঝতে পারে না গফুর। বুড়ির ভাষা ভাষা চোখ দুটো কল্পনার উচ্ছ্বাসে মুগ্ধ।
যেহেতু বুড়ি জাগতিক সব ব্যর্থতা ও শূন্যতাকে এক পাশে রেখে সুখের খাঁচা বুনতে পারে, সেহেতু ওর চোখের তারা সহজেই ভেসে ওঠে। ও এখন মরুভূমিতে স্বপ্নের ফুল ফুটিয়ে চলেছে। ক্লান্তিহীন সে উৎসবে গফুরের কোনো আমন্ত্রণ নেই। গফুর এখন পথের ধারে একলা। বুড়ির উৎসবে ঘিয়ের প্রদীপ জ্বলছে বুড়ির উল্লাসমুখর হৃদয়ে ময়ূর নৃত্যের মতো। ওগো, তুমি কি খুশি হওনি? বুড়ি আচমকা প্রশ্ন করে। এ কথা কেন বুড়ি? তোমার চোখ মুখ কেমন শুকনো দেখাচ্ছে। ও কিছু না। গফুর হেসে সহজ হবার চেষ্টা করে। বুড়িও আর প্রশ্ন করে না। একটু পরেই গরুর গাড়ির ঢুলুনিতে ঘুমিয়ে পড়ে ও। গফুর দ্বিধান্বিত মন নিয়ে চুপচাপ বসে থাকে। শ্রীনাইল ধামের বুড়ো নিম গাছের ক্ষুদ্র বিশ্বাসের অঞ্জলি কি বুড়ির অনুর্বর জীবনকে ধন্য করতে পারবে? 6 বছরের ব্যর্থ প্রহর গোনা কি শেষ হবে? নমিতার বিশ্বাস কি বুড়ির বিশ্বাসকেও মহীয়ান করবে? ঘুমন্ত বুড়ির মুখের দিকে তাকিয়ে গফুর কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারে না। তাকিয়ে দেখে জনস্রোত এখনো যাওয়া আসা চলছে। 2 দিন ধরে মেলা হবে। সবার লক্ষ্য এক, পৌষ মেলা উপলক্ষে শ্রীনাইল ধাম। সবার বিশ্বাস এক, বুড়ো নিমগাছে বাবার নামে 5.25 আনার পুটলি বাতলে আকাঙ্ক্ষিত বস্তু পাওয়া যায়। কত দূর দূরান্ত থেকে লোক আসে। কতজনে সারা বছর অপেক্ষা করে থাকে এই মেলার জন্যে। আশায় বুক বেঁধে রাখে, তাই ছুটছে সবাই। ছোটার শেষ নেই। আকাঙ্ক্ষার রূপায়ণ চাই, আকাঙ্ক্ষার পরিণতি চাই। গফুর অনেক দূরের তাল গাছের মাথায় তাকিয়ে থাকে। ওর শরীর ভেঙে আসছে। ইদানিং কেমন চট করে ক্লান্ত হয়ে যায়। এই মুহূর্তে গফুরের বড় বেশি হুকো টানতে ইচ্ছে করে। গায়ে ফিরে বুড়ি বেশ একটা পরিতৃপ্তির ভাব নিয়ে দিন কাটায়। গফুর লুকিয়ে লুকিয়ে ওকে দেখে। দেখতে ভালো লাগে। ঘাসের বুকে রঙিন প্রজাপতির কথা গফুরের মনে হয়। সংসারটা বুড়ির উচ্ছ্বাসে একটা সবুজ মাঠ হয়ে গেছে। গফুরের অশুভ আকাঙ্ক্ষা মিথ্যে হয়েছে দেখে ও আশ্বস্ত। বুড়ির মধ্যে সে হতাশা এখন নেই। মন খারাপ করে মুখ কালো করে দিন কাটায় না। চুপে চুপে কাঁদে না। সবার কথা ভুলে গিয়ে পুকুর ঘাটে বসে থাকে না। যখন তখন গফুরের কাছে এসে দাঁড়ায়, ছেলে মানুষই করে। গফুরের মনে হয় বুড়ি এখন বাতাসে আঁচল ওড়ায়। ওর পালে হাওয়া লেগেছে। ছুটে ছুটে কাজ করে। সলিম কলিমকে আদরে ভরে তোলে। কলিম একদিন অবাক হয়ে বলে, মা, তুমি এত খুশি কেন? অকস্মাৎ লজ্জা পায় বুড়ি। দূর পাগল, খুশি কই রে? হ্যাঁ, তুমি অনেক ভালো হয়ে গেছো। এখন আর আগের মতো বকো না। তোকে আমি কখনো বকি? আগে একটু একটু বকতে, এখন তাও না। বলো না মা, তোমার কি হয়েছে? বুড়ি উত্তর দিতে পারে না। বিব্রত বোধ করে। পাশ কাটাবার চেষ্টা করে। আমার বুড়ো বাপের মতো প্রশ্ন শুরু করেছে। যা খেলগে যা। না বললে যাব না, কিছুতেই যাব না। কলিম জেদ করে। এখন খেলতে গেলে বিকেলে কিন্তু নাড়ু বানিয়ে দেব। সত্যি তো? হ্যাঁ সত্যি। কলিম চলে যায়। গফুর মিটমিটিয়ে হাসে। তোমার হাসি দেখলে গা জ্বালা করে। বুড়ির মুখ লাল হয়ে ওঠে। গফুর আরও জোরে জোরে হাসে। হাসতে হাসতে বুড়িকে জড়িয়ে ধরে। শ্রীনাইল ধামে যাবার আগের দিনগুলোর বুড়ির জঘন্য বিষণ্ণতার নিচে গফুর তলিয়ে যাচ্ছিল যেন। ওখান থেকে ফিরে আসার পর আবার মাথা উঁচিয়ে উঠেছে। বুড়ি এখন আশ্চর্য সতেজ আর প্রফুল্ল। এমনকি কলিমের বেশি আবদারের মাঝে মাঝে রান্নাঘরের পাশে মার্বেলও খেলে। পড়শিদের সঙ্গে এখন গভীর হৃদ্যতা। গফুরের মনে হয় বুড়ি কি নমিতার মতো এক গভীর বিশ্বাসের আকাঙ্ক্ষাকে বুকে লালন করছে। এখন বুড়ির বুকের মধ্যে এক নিষ্ঠার স্রোত বয়ে যাচ্ছে। দিন গড়ায়, মাস গড়ায়, মাস 8 কেটে যায়। বুড়ি তবু বিশ্বাস হারায় না। গফুর একদিন ঠাট্টা করে, তোর বাবা তো দয়া করছে না বুড়ি। বুড়ি গফুরের মুখ চেপে ধরে। ছি, বাবার নামে এমন করে বলে না। একদিনই কি আর সব হয়? জানো না সবুরে মেওয়া ফলে? ধৈর্য ধরলে ঠিক ফল পাব। হ্যাঁ, ভালো, আস্থা রাখা ভালো। গফুর মনে মনে আশ্বস্ত হয়। বুড়ির ছেলে মেয়ে হোক বা না হোক, গফুরের কিছু আসে যায় না। কিন্তু বুড়িকে যে নতুন করে পাওয়া গেছে, এইটাই লাভ। এই উপরি পাওনার মূল্যও তো কম নয়। ও মনে মনে শ্রীনাইল ধামের কেশা বাবাকে কৃতজ্ঞতা জানায়। বাবা তাকে দয়া করেছে ঠিকই,
এর মাঝে জলিল আসে শহর থেকে। ওর বিয়ে ঠিক করেছে ওর মা। বউ খুব সুন্দরী। বউ নিয়ে শহরে চলে যাবে। জলিলের বাবা নাই, মাই সব। আর মায়ের ও একই ছেলে। জলিলকে দেখেই বুড়ি বিষণ্ণ হয়ে যায়। জলিল কিছু বলার আগেই বলে, তোমার বিয়েতে আমি যাব না জলিল। জলিল বিস্মিত হয়। ছোটবেলায় দুজন দুজনকে তুই বললেও এখন কেউ কাউকে তুই বলে না। বুড়ির মুখের দিকে চেয়ে জলিল কিছুই আঁচ করতে পারে না। তোমার কি হয়েছে বুড়ি? কিছু না। তবে আমার বিয়েতে কি দোষ হলো? কিছু না। জলিল কি বলবে ভেবে পায় না। দুজন কিছুক্ষণ চুপচাপ কাটায়। বুড়ি এক মনে কুটুস কুটুস সুপুরি কাটে। বুড়ির মতো এমন চিকন করে সুপুরি আর কেউ কাটতে পারে না। বিয়ে উৎসবে ওর খাটুনি বেড়ে যায়। ডালা ডালা সুপুরি কাটতে কাটতে কোমর ব্যথা হয়। এত সুপুরি কি হবে? সকিনার ছেলের আকিকা হবে, ওরা কাটতে দিয়ে গেছে। শুনলাম শ্রীনাল ধাম গিয়েছিলে। হ্যাঁ, কেশা বাবার ধামে মানত করে এলাম। বুড়ির মুখ চোখ উজ্জ্বল হয়ে ওঠে। জলিল কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আসলে মানত করে কিছু হবে না, ডাক্তার দেখানো দরকার। গফুর ভাইকে বলো তোমাকে শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে। ডাক্তার? ডাক্তার কেন? আমার তো কিছু হয়নি। সেসব মেলা কথা আমিও অত বুঝি না। আমার এক দোস্তকে দেখেছি ওর বউকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। ডাক্তার দেখে টেখে বলেছে ওদের কোনোদিন ছেলে মেয়ে হবে না। ডাক্তাররা সব বুঝতে পারে। জলিলের এমন আজগুবি কথা বুড়ি কিছু বুঝতে পারে না, হাঁ করে চেয়ে থাকে। ও তো জানে কেবল অসুখ করলেই লোকে ডাক্তারের কাছে যায়। কি সব আজে বাজে কথা। আজে বাজে নয় বুড়ি, খাঁটি কথা। থাকগে, আমি শুনতে চাই না। বুড়ি রেগে যায়। সুপুরি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। উ মাগো! বুড়ি আঙুল চেপে ধরে উঠে যায়। ন্যাকড়া ছিঁড়ে আঙুল বাঁধে। দেখি বুড়ি কতটা কেটেছে। না। ও পুকুর ঘাটে এসে দাঁড়ায়। জলিলের কোনো কিছু করার থাকে না। বুড়ির আচরণে বিরক্ত হয়। এসেছিল বুড়ির সঙ্গে ওর বিয়ে নিয়ে কিছু হাসি তামাশা করবে। বুড়ি খুশি হবে। জলিলের মন তো খুশিতে টইটুম্বুর। সব আনন্দ এমন করে মাটি হলো দেখে ও আর দাঁড়ায় না। কিছু কেনাকাটার জন্যে বাজারের দিকে যায়। ঘাটের পানিতে পা ডুবিয়ে বসে বিরক্ত হয় বুড়িও। জলিল এলেই এমন এক একটা কথা বলে যাতে বুড়ির সমস্ত অনুভূতি ওলটপালট হয়ে যায়। সেই কথাগুলো বুড়ি তার পারিপার্শ্বিকের জীবনযাপনের সঙ্গে মেলাতে পারে না। তখন বুড়ির কষ্ট বাড়তে থাকে। বুকের ভেতর যন্ত্রণার স্রোত প্রবল বেগে গর্জন করে। ও নিঝুম হয়ে যায়। কথা বলতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, কারো সঙ্গ অসহ্য ঠেকে। বুড়ি আজও পুকুর পাড়ে ঘুরে বেড়ায়। কলা গাছের আড়ে আড়ে প্রায়ই খালের কাছাকাছি যায়। ডৌয়া গাছটার নিচে দাঁড়িয়ে খালের বুকে জোয়ার আসা দেখে। এই জোয়ার আসা দেখতে ওর ভীষণ আনন্দ। আস্তে আস্তে খালের বুক কেমন করে টইটুম্বুর হয়ে ওঠে। এই দৃশ্য দেখতে দেখতে বিরক্তি ভুলে যায়। ও আবার আগের ধ্যানে নিমগ্ন হতে পারে। জলিলের আজে বাজে কথাগুলো জোয়ারের জলে ভাসিয়ে দেয়। ধুমধাম করে জলিলের বিয়ে হয়। দুদিন পর ও বউ নিয়ে শহরে চলে যায়। বুড়ির মন খারাপ হয়ে থাকে। কখনো চোখে জল এসে পড়ে। নিজেকে শাসন করে কুলিয়ে উঠতে পারে না। এর মধ্যে বুড়ির খুনখুনে বয়সী মা মারা যায়। দীর্ঘদিন অসুস্থ থাকার দরুন ওর মার মৃত্যু বাড়ির সকলের কাছে স্বস্তির কারণ হয়। সে মৃত্যু ওকেও তেমন ঘায়েল করে না, বরং মার কষ্টটাই ওর বেশি খারাপ লাগত। তবু বুড়ির ডাক ছেড়ে কাঁদল। ওর মনে হলো ওর জীবন থেকে একটা শীতল ছায়া সরে গেল। মার মৃত্যুর চাইতেও জলিলের বিয়ে বুড়ির মনে বড় বেশি দাগ কাটল। বুড়ি কিছুতেই ভুলতে পারল না। যেন জীবনের সীমানা বদল হয়ে গেল। মানসিক আশ্রয়হীন হয়ে খোলা প্রান্তরে ঝাঝা রোদের দুপুরে উদম গায়ে ছিটকে পড়ল। বুড়ির সব অবলম্বন যেন নিঃশেষ। যাবার আগে জলিল একদিন ঘাটলায় দাঁড়িয়ে বলেছিল, আমার বউ কেমন বুড়ি? চাঁদের মতো। শহরে তো নিচ্ছ, ধরে রাখতে পারবে তো? বুড়ি বাঁকা করে তাকিয়েছিল। এমন কথা কেন? এমনি বললাম। বুড়ি হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠেছিল। তোমাকে কখনোই বুঝতে পারি না। জলিল মুখ কালো করে চলে গিয়েছিল। শহরে যাবার দিন আর দেখা হয়নি। এখন ঘুরে ফিরে সে কথা মনে হয়। বুড়ি বুঝতে পারে না এত জটিলতা ওকে আক্রান্ত করে রাখে কেন। ওদের বিবাহিত জীবনের 7 বছর কেটে যাবার পর ঠিক 8 বছরের মাথায় বুড়ি সন্তান সম্ভবা হয়ে ওঠে। লক্ষণগুলো সব একে একে যতই স্পষ্ট হয়ে ওঠে ও ততই অস্থির হয়।
যেদিন বুঝল যে হ্যাঁ সত্যি ওর ভেতরে পরিবর্তন এসেছে, সেদিন দৌড়ে গফুরের কাছে আসে। গফুর কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছিল। বুড়ি এক টানে কাঁথা সরিয়ে ঝাঁপিয়ে পড়ে ওর বুকে। কি হয়েছে তোর বুড়ি? দাঁড়াও বলছি। বুড়ি পাগলের মতো গফুরের বুকে মুখ ঘষে। বুড়ির এমন বেহিসেবি উচ্ছ্বাস গফুর আর কোনোদিন দেখেনি। কখনো এমন করে এত কাছে এসে ও ধরা দেয়নি। ওর যে কখন কি হয় বোঝা মুশকিল। আজ আবার কি হলো? অনেকটা সময় বুড়িকে শান্ত হতে দিয়ে গফুর আস্তে আস্তে ওর মুখ তুলে ধরে। কি হয়েছে বলবি তো? কিছু না বললে বুঝবো কি করে যে তোর সুখ না দুঃখ? ওগো, বাবা দয়া করেছে। সত্যি? হ্যাঁ, আমি ঠিকই বুঝতে পারছি। বুড়ি উত্তেজনায় হাঁফায়। এবার গফুরের পালা। খুশিতে মাতোয়ারা হয়ে ওঠে ও নিজেও। হঠাৎ মনে হয় খুশিটা শুধু বুড়ির একলার নয়, ওর নিজের ভেতরেও যে এত আনন্দ ছিল খবরটা না শোনা পর্যন্ত ও টের পায়নি। লজ্জায় আনন্দ উদ্ভাসিত বুড়ির মুখের দিকে অপলক তাকিয়ে থাকে গফুর। খুব সহজে সন্তান পেয়েছিল বলে সলিমের মা এমন করে খুশি হয়নি। 8-10টা সহজ পাওয়া বস্তুর মতো ছিল সাদামাটা। বাচ্চা পেটে এসে গেছে 4 মাস পর্যন্ত, এটা সে নিজেও টের পায়নি। খবরটা জানার পর গফুর ভীষণ বিরক্ত হয়েছিল। দুধ কি যে ঝামেলা। সলিমের মা মিনমিন করে বলেছিল, তুমি খুশি হওনি? না, একটুও না। গফুর চেঁচিয়ে উঠেছিল, আমারও ভালো লাগছে না। একই মিনমিনে ভঙ্গিতে সলিমের মা বলেছিল। সে ঘটনার পুরো ছবিটা গফুরের কাছে স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু বুড়ি যে কি পেয়েছে গফুরের তা বোঝার ক্ষমতা নেই। গফুর সে চেষ্টাও করে না। বুড়ি এখন সাধক পুরুষের মতো নিবেদিত চিত্ত। ব্যাপারটার মধ্যে সে সিদ্ধ পুরুষের অলৌকিক ক্ষমতা আবিষ্কার করে। ও এখন মুরব্বীরা যা বলে সব শোনে, একটুও এদিক ওদিক করে না। খাওয়ার নিয়ম, গোসলের নিয়ম, রাত বিরেতে বাইরে যাওয়ার নিয়ম কোনোটাই বাদ দেয় না ও। মুরব্বীদের চাপানো নিয়মগুলো বুড়ির মাথার উপর জগদ্দল পাথর, তবু দারুণ শান্ত মেয়ের মতো সব পালন করে। একটুও কষ্ট নেই ওর। নিয়ম ভাঙার দুর্বিনীত বেপরোয়া সাহসও নেই আর। গফুর মিটিমিটি হাসে। তুই একদম পাল্টে গেলি বুড়ি। পাল্টালাম কই? যখন যেমন তখন তেমন তো থাকতে হয়। বুড়ি চোখ কপালে ওঠায়। ইস, একদম লক্ষ্মী মেয়ে। কদিন আগে পাশের ঘরের চাচি কি বকাটাই না দিল তোকে। দেখো, ভালো হবে না বলছি, সে তো মেলাদিন আগের কথা। ও তাই তো, ঠিক আছে, একটু তামুক সাজ বুড়ি। বুড়ি গম্ভীর মুখে তামুক সেজে আনে। গফুর ওর সঙ্গে রসিকতা করে, কখনো যেটা ওর একদম ভালো লাগে না। গফুর ওর গম্ভীর চেহারা দেখে আর কথা বাড়ায় না, পাছে কোন অঘটন ঘটে যায় সেজন্য বুড়ি এখন ভীষণ নিষ্ঠাবতী। ঠিক 8 মাস পর বুড়ির ছেলে হয়। মাস পড়ে না। মুরব্বীরা বলে 8 মাসে ছেলে হলে সেই ছেলে ভাগ্যবান হয়। বুড়ি অত শত ভাবতে চায় না, শুধু ফুটফুটে সেই ছেলের দিকে তাকিয়ে ও যাবতীয় দুঃখ ভুলে যায়। নিজের মধ্যে ভয়ানক পরিবর্তন অনুভব করে। সে ছোট শিশুর কচি মুখ ওর সমস্ত ভাবাবেগের শিকড় নাড়িয়ে দিয়ে গেল। কানে কানে বলে গেল, জীবনের অর্থ কত দ্রুত পাল্টে যায়। বুড়ি এখন অনেক বেশি আত্মস্থ। অস্থিরতা ওকে মাতিয়ে রাখে না। ছেলের নাম রাখা হলো রইস। সলিম কলিম তো ছেলে দেখে মহা খাপ্পা। বাচ্চার হাত পা নেড়ে ওরা খুশি হতে পারে না। মা, তোমাকে বললাম একটা বোন আনতে, তুমি ভাই আনলে কেন? ঠিক আছে, এরপরে একটা বোন আনবো। ভাই ভালো না, খালি মারামারি হয়। আমার কোলে একটু দাও না মা। কলিম বুড়ির গা ঘেঁষে বসে। ওদের কৌতূহলের অন্ত নেই। তুই ফেলে দিবি, দেখছিস না ও কত ছোট। ও বুঝেছি, তুমি ওকে এখন থেকেই বেশি আদর করো। মোটেই না, তোকে সবচেয়ে বেশি আদর করি। বুড়ি কলিমের কপালে চুমু দেয়। তুমি যখন ঘরে থাকবে না তখন আমি ওকে বাটুল দিয়ে মেরে ফেলবো, ঠিক মারবো। তুমি তখন ভেউ ভেউ করে কাঁদবে। তুই যেমন কাঁদিস অমন না রে। বুড়ি হাসতে থাকে। সলিম কলিমের হাত ধরে টেনে নিয়ে যায়। মুখে যত কথাই বলুক, কলিমই রইসকে পছন্দ করে বেশি। ঘরে কেউ না থাকলে চুপি চুপি আদর করতে আসে, আর বেশি আদর করতে গিয়ে ঘুম ভাঙিয়ে কাঁদিয়ে দেয়। যত দিন যায় বুড়ি লক্ষ্য করে রইস যেন ঠিক স্বাভাবিকভাবে বাড়ছে না। ওর দৃষ্টির মধ্যে 8-10টা ছেলের চপলতা নেই। ও কেমন বোকা হাবার মতো ফ্যাল করে তাকিয়ে থাকে। ওর সামনে শব্দ করলেও চমকায় না। ও বুক চেপে ধরে, দম আটকে আসতে চায়। বিশ্বাস করতে ইচ্ছা হয় না, তবু খটকা লাগে। এত স্বাদের ছেলে কি ওর বোবা আর কালা হলো? তবু ধৈর্য ধরে বুড়ি, কাউকে কিছু বলে না। নিজে নিজেই ছেলেকে বিভিন্নভাবে লক্ষ্য করতে থাকে।
যতই দিন যায় বুড়ির ভয়টা গুটি সুটি পাকিয়ে ওঠে। আস্তে আস্তে আশঙ্কাটা সত্যে পরিণত হয়। বুড়ি একদিন আর্তনাদ করে ওঠে, ওগো দেখো তো, রইস আমার ডাকে সাড়া দেয় না কেন? গফুর অনুভব করে বুড়ির ডাকটা সব হারানোর বেদনায় মুহ্যমান। ওর সর্বস্ব যেন খোয়া গিয়েছে। গফুরও ব্যর্থ হয় না। রইসের কোনো রকম চেতনা নেই। ও আপন মনে হাত পা নেড়ে খেলে, হাসে। বাবা মা ভাইদের ডাকে ওর কিছু যায় আসে না, শব্দও করে না। রইসের হাবভাব লক্ষ্য করে গফুরও নিরাশ হয়, বুক ভার হয়ে থাকে। হ্যাঁ ঠিকই, পাশের ঘরের রমজান আলীর মেয়েটির মতো ও সপ্রতিভ নয়। গফুরের মনে হয় সব অপরাধ ওর নিজের। বুড়ির মুখের দিকে ও চাইতে পারে না। দিন যতই গড়ালো ততই বুড়ির আকাঙ্ক্ষা নিঃশেষ করে দিয়ে রইস আর কথা বলল না। হাবা বোবা ছেলেটা বুড়ির সুখের খাঁচার দ্বিতীয় ভাঙন। ওর মনে আর কোনো নতুন ভাবনার জন্ম হয় না। অন্য কোনো কিছুতে মনোনিবেশ করতে পারে না। সব কিছু ঝেড়ে ফেলে রইসকে নিয়ে মেতে ওঠে। রইসই বর্তমানে ওর সব আনন্দের উৎস। ওর পঙ্গুত্ব, ওর অসহায়ত্ব বুড়ির মাতৃত্বকে আরও বেশি উদ্বেল করে। অনুভব করে ছেলেটা ওকে ছাড়া আর কিছুই বোঝে না। এমনকি গফুরের প্রতিও ওর বিশেষ কোনো আকর্ষণ নেই। গফুর কোলে নিতে চাইলেও যায় না, কেঁদে টেনে মেয়ে আসে। একদিন গফুর ওকে জোর করে আদর করতে গিয়েছিল বলে নাকের ডগার ওপর খামচে দিয়েছিল। রাগে গফুর ওকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। তোমার ছেলে তুমিই নাও। বুড়ির খারাপ লেগেছিল, নিষ্ঠুর মনে হয়েছিল গফুরকে। ফুঁসে উঠেছিল ও নিজেও। ছেলে আছে বলে ওর মর্ম তুমি বোঝো না। গফুর রাগে আর কথা বলেনি। প্রায় 7-8 দিন কথা বন্ধ ছিল দুজনের। কলিমের অনেক উৎসাহ ছিল রইসকে কেন্দ্র করে, কিন্তু বোবা হওয়ায় কলিমও দমে যায়। কখনো রেগে ওঠে, মা ও কথা বলে না কেন? আমার একটুও ভালো লাগে না, ইচ্ছে করে দুটো ঘুষি লাগিয়ে দেই। বুড়ির বুক ভার হয়ে থাকে। ও কাউকে ওর বুকটা খুলে দেখাতে পারে না। সেখানে বেদনার পাহাড় গড়ে উঠেছে। কখনো রইসকে বুকের মধ্যে নিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে, ওকে বেশি করে আঁকড়ে ধরে। রইসের যেমন মা তেমন রইস ছাড়াও বুড়ির পৃথিবী অন্ধকার। রইসের 3 বৎসর বয়সে বুড়ি আর গফুর আরেকবার শ্রীনাল ধামে যায়। কেশা বাবার নামে মানত করে নিম গাছের ডালে পুটলি বাঁধে। এবার আর গফুরকে সাদাসাদি করতে হয়নি। বুড়ির প্রস্তাবে হেসেছিল, বলেছিল, তুই না বললেও আমি তোকে নিয়ে যেতাম বুড়ি। জানি তোর ইচ্ছার তৃপ্তি হয়নি। ছি, ও কথা বলতে নেই। সত্যি করে বলো তো, রইসকে নিয়ে তুই খুশি হয়েছিস? বাপ হয়ে এমন কথা বলতে নেই। বুড়ি সরাসরি উত্তর না দিয়ে অন্য প্রসঙ্গে চলে যায়। এসব প্রশ্নের উত্তর হয় না। একটা পঙ্গু ছেলে তার মাকে ক্লান্তিহীন যন্ত্রণা ছাড়া আর কী বা দিতে পারে? গফুর তো বোঝে, বোঝে বলেই বুড়ির মুখ থেকে কিছু শুনতে চায়। শ্রীনাল ধামে যাবার সময় গফুরের মনে হয়েছিল কে যেন সারা পথ জুড়ে এক বিরাট কাঁটা বিছিয়ে রেখেছে। গতবারের মতো বুড়ি এবার আর তেমন উৎফুল্ল নয়। পথের কষ্টে একটুতেই ক্লান্ত হয়ে যায়। উপরন্তু রইস বিরক্ত করে, কান্নাকাটি করে। মেঠো পথে হাঁটতেও কষ্ট হয়। কয়েকবার পথের মাঝে গাছের নিচে বসে বিশ্রাম নিয়ে তারপর মেলায় পৌঁছেও। কোনো রকমে নিম গাছে পুটলি বেঁধে ঘরে ফেরার জন্য ব্যাকুল হয়ে ওঠে। মেলায় সারাদিন ঘোরাঘুরি করার বিন্দুমাত্র ইচ্ছেও অনুভব করে না। বুড়ির চোখে মুখে ক্লান্তি ছাড়া আকাঙ্ক্ষার কোনো উজ্জ্বল আলোর রেখা আবিষ্কার করতে পারে না গফুর। ওর খুব খারাপ লাগে। মনে হয় বুড়ি হারিয়ে যাচ্ছে ওর জীবন থেকে। অথচ এবার ওর মনে কোনো দ্বিধা ছিল না। ও ছিল সাধক পুরুষের সাধনার মতো নিবেদিত চিত্ত। বিশ্বাস অবিশ্বাসের কোনো আশঙ্কা গফুরকে পিছু টেনে রাখেনি। গফুর আবার বুড়িকে ওর আগের অবস্থানে ফিরিয়ে আনতে চায় বুড়ির সাহচর্যের ঘনিষ্ঠ উত্তাপ, নির্মল আনন্দ আর বেড়ার মধ্যে আটকে থাকা ঘর ঘর খেলার সুখ। কিন্তু না, ফল হয়নি। জীবনের সোনার গোলাপ আর ফুটল না। সঙ্গত কারণেই রইস বুড়ির জীবনে আরও অপরিহার্য হয়ে ওঠে। গফুর সারাদিন বাইরে থাকলে, সলিম কলিম স্কুলে গেলে রইস ছাড়া পাশে আর কেউ থাকে না। মায়ের আঁচল ধরে ঘুরে বেড়ায় ছেলে। পুকুরঘাটে, রান্নাঘরে, ঢেকি ঘরে, সুপুরি বাগানে রইস কথা বলতে পারে না বলেই একা একা কথা বলা বুড়ির অভ্যাস হয়ে যাচ্ছে। এই জিনিসটা আগে ওর মধ্যে ছিল না। মনে হয় ওর মধ্যে একটা দিক পরিবর্তন হচ্ছে। ছেলেকে কেন্দ্র করে একটা অদল বদল ঘটছে। একা একা কথা বলতে দারুণ ভয় লাগে। সুপুরি বাগানে লাল টকটকে সুপুরি কুড়োতে কুড়োতে বুকের ঝর্ণা খুলে যায়। ও রইস, রইস রে, তুই আমার একটা হাড় জ্বালানি
পরাণ পোড়ানি পোলা হলি রে, তোরে নিয়ে আমার দুঃখ ছাড়া সুখ নাই, তবু ভালো তুই আছিস, না থাকলে তো সারা জীবন হাহুতাশ করতাম, তুই আমার কানা ছেলে পদ্মলোচন। বুড়ি শব্দ করে হেসে ওঠে, একটা লাল সুপুরি রইস মুখে পড়ে। ও সেটা কোচরে পুরে রইসকে কোলে উঠিয়ে নেয়, বুকে জড়িয়ে ধরে, চুমোয় চুমোয় অস্থির করে তোলে। রইস হাত পা ছুড়ে নিচে নামতে চায়, বুড়ি সজোরে জাপটে ধরে, ও তখন কেঁদে ফেলে। বুড়ি দুম করে ওকে মাটির উপর বসিয়ে দেয়। মায়ের আদর তোর সয় না, হতবাগা ছেলে।